ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ নির্বাচন সহ আর কোনো নির্বাচনেই অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর এবার আগামী 28শে ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং মার্চ মাস থেকে মেয়াদ অনুযায়ী 5 দফায় উপজেলা নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি জানিয়ে দিয়েছে, এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, তা 30 তারিখের নির্বাচনে প্রমাণ হয়ে গিয়েছে। তাই এদের অধীনে আর কোনো নির্বাচনেই যাবে না বিএনপি। অন্যদিকে ঢাকা উত্তর মেয়র পদের উপনির্বাচনের তফসিল ঘোষণার প্রেক্ষিতে ইতিমধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হলেও তাতে বা উপজেলা সহ স্থানীয় নির্বাচনগুলোতে অংশ না নেওয়ার কথা জানিয়েছে একাদশ সংসদ নির্বাচনে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলছেন, নিজেদের মধ্যে আলোচনা করে আসন্ন নির্বাচনগুলো নিয়ে সিদ্ধান্ত হলেও নির্বাচনে তাদের অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম। ক্ষমতাসীন আওয়ামী লীগ এই নির্বাচনগুলোকে অংশগ্রহণমূলক করতে সব রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানালেও তারা আবার এও বলছেন, স্থানীয় সরকারের এই নির্বাচনগুলোতে কে অংশ নেবে আর কে নেবে না এটা দলগুলোর একান্ত নিজস্ব সিদ্ধান্ত হলেও স্থানীয় নির্বাচনগুলোতে যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে তা 2014 সালের মতোই ভুল হবে। আওয়ামী লীগ নেতারা বলছেন, আসলে সংসদ নির্বাচনে বিপর্যয়কর পরাজয়ের পর বিএনপি উপজেলা নির্বাচনে যেতে ভয় পাচ্ছে। এসব নিয়ে আলোচনায় আজ রাজখাস স্টুডিওতে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার কাজী ফিরোজ রশিদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস.এম. কামাল হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। স্বাগত আপনাদের তিনজনকেই। এস.এম. কামাল হোসেন, আপনাকে দিয়ে শুরু করি যে অংশগ্রহণমূলক নির্বাচন থেকে আবারও আওয়ামী লীগ জাতীয় পার্টির নির্বাচনের দিকে দেশ হাঁটছে বলে মনে হচ্ছে কিনা? আওয়ামী লীগ জাতীয় পার্টির নির্বাচন, আপনাদের ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। একটু অসুস্থ, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেটা হয়েছে যে ধরেন উপজেলা নির্বাচন 5 বছর পর পর হয়, এবারও নির্বাচনের সময় হয়েছে, নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে। আওয়ামী লীগ মনে করে এই নির্বাচনে তারা প্রতিটি নির্বাচনে তারা অংশগ্রহণ করে, এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। সেই ক্ষেত্রে অন্যান্য দলও নির্বাচন অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে বিএনপি তার স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত নিয়েছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। এখানে বিএনপি একটি শক্তিশালী দল, যদিও শক্তিশালী দল ছিল একসময়, মুসলিম লীগও শক্তিশালী দল ছিল। মুসলিম লীগের ভুল সিদ্ধান্তের কারণে, জনবিরোধী সিদ্ধান্তের কারণে সেই মুসলিম কিন্তু আজকে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিএনপিও তার ভুল সিদ্ধান্তের কারণে হয়তো আস্তে আস্তে জনবিচ্ছিন্ন হবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। নির্বাচন হবে এবং নির্বাচনে সব দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন হবে। বিএনপি ছাড়া আমাদের বিশ্বাস, আমরা আশা করি বিএনপিও নির্বাচনে আসবে, না আসলে বিএনপি ছাড়া বাকি দলগুলো, বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দলগুলো, সেই দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু নির্বাচনটি অংশগ্রহণমূলক না হলে যে আরো বেশি প্রশ্নবিদ্ধ হয় কাজী ফিরোজ রশিদ এমপি, সেটা তো আমরা দেখেছি মনে হয় গত কয়েক দফাতে, বিশেষ করে যদি 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের কথা মনে করি, উপজেলার নির্বাচনগুলো, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো, স্থানীয় নির্বাচনগুলো গত 5 বছরে যেগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলোই যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, অনেক ক্ষেত্রে যথেষ্ট সহিংসও হয়েছে, যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও হয়েছে। কিন্তু 30শে ডিসেম্বর যেভাবে নির্বাচন হয়েছে তারপর আর বিএনপির নির্বাচনে যাওয়ার কোনো অর্থ খুঁজে পাচ্ছে না। সেই অবস্থানটিকে আপনি অর্থপূর্ণ মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপি কখন কোন মুডে কথা বলে, কোন দিকে তাদের গতিবিধি, এটা বিএনপি নিজেই বুঝতে পারে না। দীঘারা নাবিক যেমন সমুদ্রপথে দিক হারিয়ে গেলে কখনো এদিকে কখনো সেদিকে ঘোরাঘুরি করতে থাকে, বিএনপি তাই। প্রথম তারা, আপনার মনে আছে এখানে বহুবার আমি বলেছি যে বিএনপির পক্ষে এই নির্বাচনে আসা কিছুতেই সম্ভব হবে না, যেহেতু তাদের নেত্রী জেলে এবং তাদের আরেক শীর্ষ নেতা বিদেশে। আপনি খুব কনফিডেন্ট ছিলেন যে সংসদ নির্বাচনে বিএনপি যাবে না, এবং খালেদা জিয়া আসবে না, এবং সেইটা বিএনপির সাধারণ নেতা কর্মী বিশ্বাস করেছিল। শেষ মুহূর্তে আসবে কি আসবে। পরবর্তী সময় তারা কি করলো, ডক্টর কামাল হোসেন সাহেবের সাথে তারা একটা আতাত করে একটি ঐক্য ফ্রন্ট করলো। ঐক্য ফ্রন্টের সামনে দাঁড় করে দিল সাবেক আওয়ামী লীগের সমস্ত শীর্ষ নেতাদের, ডক্টর কামাল সাহেব, কাদের সিদ্দিক মতন একজন বড় মুক্তিযোদ্ধা, মোসাম্মেদ হোসেন মন্টুর মতন একজন বড় মুক্তিযোদ্ধা, মাহমুদুল হাসান মান্না,
প্রফেসর আবু সাইদ ইত্যাদি ইত্যাদি, মানে সমস্ত সুলতান আওয়ামী লীগের মোহাম্মদ মনসুর। এবং সুলতান মনসুর সমস্ত আওয়ামী লীগের প্রথম সারিতে যারা ছিল এবং তাই না ডাকসুদের ছিল, তাদের সব দাঁড়কুদের সামনে বলল যে এই হচ্ছে আমাদের টিম, আপনারা আসেন। কিন্তু জনগণ তো বোকার না, জনগণ দেখছে ওনাদের পিছনের লাইন হলো বিএনপি, তার পিছনের লাইন হলো জামাত। দেখেন কি অবস্থাটা, তারা যে ভুলটা করছে। আমরা বারবার বলছি যে আপনাদের সাথে যে জামাত আছে এইটা কিন্তু আমরা দেখে ফেলেছি, তাকে না জামাতকে আমরা কোথাও দেখতেছি না, আমরা জামাতকে দেখতেছি না, জনগণ দেখে। আপনি বিশ্বাস করবেন কিনা, আমি সবসময় না, কিন্তু- অরিট ছিলাম এই যে ইয়ং ভোটার যারা এই প্রথমবারের মতো ভোটার হয়েছে তাদের নিয়ে। হ্যাঁ, আমার নাতি সে ইংলিশ মিডিয়াম পড়ে প্রথম ভোটার হয়েছে, খুব চেঁচামেচি। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, এদিকে আসো, এবার তো প্রথম ভোটার হয়েছে, তোমাদের বন্ধু বান্ধব নেই, তোমরা কি আলোচনা করো ভোটে? আমি তো ভোটে দাঁড়িয়েছি। দাদা দেখো, আমরা একটা আলোচনা করেছি যে ওই জামাতকে আমরা কোনো ভোট দেবো না। কেন জামাত? কেন জামাত আমরা দেখেছি যে তারা 71 সালে মুক্তিযুদ্ধে অনেক মেয়েদের অন্য অত্যাচার করছে, আর্মি গেছে ছেড়ে দিয়েছে, এই করছে ইত্যাদি, মানে যা বলার ওদের, এবং যে সমস্ত মানুষকে কিলিং করেছে ই করছে, শিশু বাচ্চাকে বাদ দেয় নাই। আমরা ডিসিশন নিয়েছি না, জামাত থাকলে আমরা তাকে ভোট দেবো না। বলতে আওয়ামী লীগ, তোমরা তো তোমার ভোট তো ধানমন্ডিতে, আমি দাঁড়িয়েছি পুরান শহরে, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে। কারণ না, বিএনপির সাথে জামাত আছে, আমার বন্ধু বান্ধব, আমরা সিদ্ধান্ত নিছি, ওরা ওই ইন্টারনেটে সেই ফেসবুকে সারাদিন, আমরা এবার আওয়ামী লীগের ভোট দিয়ে দেবো। ক্যান্ডিডেটকে ভালো করে নামও করতে পারে না, তারপর সব ক্যান্ডিডেট ভালো করে তাপসের রেজিস্টার তাপসের নামও জান না, কিন্তু আমরা আওয়ামী লীগে ভোট দেবো। আমি বুঝতে পারলাম যে এই যে ইয়ং জেনারেশন জামাতকে বিএনপির সঙ্গে নেওয়া হয়, সম্পূর্ণভাবে বিএনপিকে পরিত্যাগ করছে। যে চিন্তাটা বিএনপি করেছিল যে 30 তারিখে ভোটের সলাপ হয়ে যাবে, 30 তারিখে জনগণ তাদের অধিকার ফেরত পাবে, এবং কি বলছে, কারণ যে এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, জনগণের কাছে 30 তারিখে আমরা মালিকানা ফেরত দেবো। তো মালিকানা কি দলিল করে ফেরত দেবে? আমরা তো লিখারা কাজী ফিরোজ রশিদ এমপি, আমি যদি আপনাকে সাহস করে এই প্রশ্নটা করি যে আপনি তো ধরুন মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন, আপনি আপনার দলের প্রেসিডিয়াম মেম্বার সিনিয়র নেতা হিসেবে জানেন যে আপনার দল থেকেও যারা মহাজোটের প্রার্থী নন, মানে নিজে নির্বাচনে দাঁড়িয়েছেন, লাঙ্গল প্রতীক নিয়ে, আপনারাও লাঙ্গল নিয়ে করেছেন, কিন্তু যারা মহাজোটের ছাড় পান নাই তারাও তো দুপুর থেকে নির্বাচন ছাড়তে শুরু করেছেন, তাদেরও তো অভিযোগ প্রায় বিএনপির মতোই। তাহলে আমরা কিছু সিট আমরা কিন্তু এইটা মহাজোটের ক্যান্ডিডেট বলা যাবে না। মহাজোট থেকে আমরা 26 জনের নাম দিয়েছিলাম, শেষ পর্যন্ত কিছু প্রবলেমের জন্য আমাদের কয়েকজন দাঁড়াইতে পারে নাই, যেমন কিছু ব্যাংকের প্রবলেম, একজনের এলাকা ঠিক ছিল না ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা যে কজন দাঁড়িয়েছি তার মধ্যে বোধহয় 2 জন ফেল করেছে। আওয়ামী লীগের ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট একজন হয়ে গেছে, আরেকজন ওই যে বিএনপি হয়ে গেছে, যে ফখরুল ইসলাম আলমগীর। আর আমাদের এরকম হয়ে গেছে। আদারওয়াইজ আমাদের অন্য কোনো অসুবিধা ছিল না, কারণ আমাদের সিট নিয়ে চেয়ারম্যান সাহেব অসুস্থ থাকে, সিট নিয়ে কিছু গোলমাল বেঁধে গেল। প্রথম যে লিস্ট দিলাম, যারা মহাজোটের ছাড় পান নাই জাতীয় পার্টি থেকেও অনেকে তারা আমরা উইথড্র করেন। বলছিলাম যে তোমরা ওপেন সিট, তোমরা যদি মনে করো যে তোমরা যদি দাঁড়াও, সাহস করে দাঁড়াইতে পারো, আওয়ামী লীগকে সাহস কেন করতে হবে? না, সাহস এটা যে এটা তো ওপেন সিট, আওয়ামী লীগের সাথে আমরা হলো মহাজোটে আছি, আমার বুদ্ধি আওয়ামী লীগ ক্যান্ডিডেট দেওয়া, নৌকো দেবে না। আমি যেখানে লাঙ্গলে দাঁড়িয়েছি আমি যাবো, কিন্তু ওর বুদ্ধি নৌকো থাকবে, লাঙ্গলও থাকবে, এই সমস্ত সিট দিয়ে দিলাম। আমাদের কিন্তু তার তো একজন পাশ করেছে, বরিশালের টিপু পাশ করেছে, কেমন সেখানে আওয়ামী লীগ ভোটের দিন অনেকে আবার ওই একই অভিযোগে ভোটের মাঠ ছেড়েও অভিযোগ দিয়েছে। দেখেন, যারা হেরে যায় তাদের অভিযোগের কোনো অন্ত থাকে না, আবার তাদের অভিযোগের কি কোনো দামও নাই? না না, খুব একটা বেশি দাম থাকে না। হারার পরে নানান রকম অভিযোগ করতে থাকে। দাঁড়ানোর আগে থেকে চিন্তা করতে উচিত যে সিরিয়াস কিনা সে। নির্বাচন কোনো খামখেয়ালি ব্যাপার না, আপনি নির্বাচনটাকে দাঁড়াবেন, ইলেকশন করবেন না, আপনাকে দৌবি কারণে 30 তারিখে ভোটের বাক্স ভরে দেবে মানুষ এসে, এই ধরনের কাজ তো করা যাবে না। বিএনপি যেটা মনে করেছিল, বারবার বলছে 30 তারিখে দেখবেন গণজোয়ার বয়ে যাবে, কি যে টেনশন করলাম 30 তারিখ কি হবে তুলে। তখন আমি আরো স্পিড বাড়িয়ে দিলাম। এই বয়সে এভারেজ 6 ঘন্টা হেঁটেছি, কি পরিমাণ আমার জীবনের এত কষ্ট আমি কোনদিন করি ঢাকা শহরে। কিন্তু পরবর্তী সময় দেখলাম যে তারা আমাদের একটা ব্লাব দিল, একটা ব্লাব দিয়ে ওরা চলে গেল ঘরের মধ্যে। আমি বিএনপি ক্যান্ডিডেটকে বলছি, তুমি আমার সাথে আসো, একসাথে হাঁটি, তুমি পোস্টার দাও, ই করো একসাথে করি, কোনো অসুবিধা নেই। এবং আমার এলাকায় একটা গোলমাল হয় না, একটা ঠেলাঠেলি মারামারি, কেউ কিছু বলতে পারবে না, কোনো একটা অনুযোগ আছে। মেশিনে ভোট হয়েছে,
আমার ভোটটা 10 মিনিট দেরি হয়েছে দিতে, ওই হাতের মেলে না, ওরা 16টা ডিজিটের টাইপ করতে ভুল করে, দেরি হয়ে যায়। তাহলে তো আমি আসবো আবারও কাজী ফিরোজ রশিদ আপনার কাছে, যে কিন্তু বিএনপির নির্বাচনে আসার আর আপনি কোনো যৌক্তিকতা খুঁজে পান কিনা সেই প্রসঙ্গটা নিয়ে আলাপ করবো। আর আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে করলে কোনো নির্বাচনটা আবার সকলের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। বিএনপি কেন যে আসবে না, আমি ওই যে প্রথম বললাম, ওরা না আসে কারণটা কি? ওরা গত ইলেকশন এসে থাকে, তাহলে এই ইলেকশনে আসবে না কেন? পরীক্ষা করে দেখলো যে দলীয় সরকারের অধীনে ওরা নির্বাচনটা কত কেমন পরীক্ষা হয়। দেবে? আমাদের একবার দর্শক এম পরীক্ষার শামিউল জন্য হক না বলছেন, আসে। ফিরোজ ভাই এই জামাত টপিকটা কবে আপনারা ভুলবেন? জামাতকে নিষিদ্ধ করে এই জামাত টপিকটা বাদ দিয়ে দেন। শহীদুল আলম স্বপন বলছেন, ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি নির্বাচন করাতে নির্বাচনটা তো হালাল হয়েছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবেন সেটা না, আমরা নির্বাচনটা স্বীকার করি, সেটা স্বীকার যেমনই করি। হোক। আমরা- অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, এখান থেকেই যদি শুরু করি যে তাহলে এই 30শে ডিসেম্বরের নির্বাচনে আপনারা অংশ নিয়ে সেই নির্বাচন হালাল করা ছাড়া, আমাদের দর্শকের ভাষা ব্যবহার করলাম যেটা স্বীকার করেছেন কাজী ফিরোজ রশিদ এমপিও, আসলে বিএনপির এই হঠাৎ করে নির্বাচনে আসাই কেন, আর এখন থেকে সব নির্বাচন বাদ দিয়ে দেওয়াই বা কেন? ধন্যবাদ আপনাকে। ফিরোজ রশিদ ভাই তো খুব সুবিধাজনক অবস্থায় আছে, কারণ তারা সরকারের পার্ট অ্যান্ড পার্সন। সরকার যেভাবে চালায়, যেভাবে তাদের যে কটা সিট দেয়, যতটুকু অনুকম্পায় রাখে, এবং সরকারের ছায়াতলে তারা আছেন, এই জন্য সরকার যে দৃষ্টিতে বিএনপিকে দেখে, সরকার যে চক্ষু দিয়ে এই নির্বাচনটা দেখতেছে, ফিরোজ রশিদ ভাই বিরোধী দলে নামকা অবস্থায় বিরোধী দলে থাকলেও তারা সেই অবস্থায় দেখতেছেন। এখানে প্রশ্নটা হলো, বিএনপি 2014 সালে নির্বাচনে যায় নাই। নির্বাচনে যায় না এই জন্য যে বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যারা আমরা নির্বাচনে যাব না। এই তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন, এই দাবিটা কিন্তু একসময় আজকের যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ছিল, তিনি নিজেও এই আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, এবং তখন তিনিও বলছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন হয় না। পরবর্তী সময়ে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, দুইটা বড় দলই বেনিফিটেড। বিএনপিও ক্ষমতায় গেল, আওয়ামী লীগও ক্ষমতায় গেল। আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল না 2008 সালে যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তারা তত্ত্বাবধায়ক সরকার ক্লজটা বাদ দিয়ে দিবে, কিন্তু তারা বিভিন্ন একটা অজুহাত নিয়ে তারা এই তত্ত্বাবধায়ক সরকারটা বাদ করলো এই জন্য যে তারা দেখলো যে তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে তো পুনরায় তাদের ক্ষমতা আপনি দীর্ঘ সময় মাঠের রাজনীতির করা মানুষ, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই কথাগুলো আমরা টক শোতে শুনছি, আপনারা জনগণকে বোঝাচ্ছেন, চায়ের আড্ডায় লোকে কথা বলছে, এর মধ্যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন হলো, তারপরে 5 বছর একটি সরকার স্থিতিশীলভাবে দেশের দায়িত্ব পালন করলো, তারপরে আরেকটি নির্বাচন হলো, তত্ত্বাবধায়ক সরকার আপনারা পেলেন না, আপনারা নির্বাচনে চলে গেলেন। কাজী ফিরোজ রশিদের বিষয় সেখান থেকে শুরু। না, কথাটা শেষ, আমি ঠিক আছে 2018 থেকে শুরু করি। তারপরে আমরা এবার নির্বাচনে গেলাম, প্রথম দোষ ছিল যে আমরা নির্বাচনে যাইনি। এখন নির্বাচনে যাই কি দেখলাম, এই নির্বাচন তো আর নির্বাচন হয় নাই। আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারে নাই, তাদের ভোট তো আগে শেষ করে ফেলছে। বহু লোক, আপনি যদি এখন তো সত্য কথাটা বলাটা কঠিন হয়ে গেছে, সত্য কথাটা আপনার বলাও যায় না, প্রমাণ করাও যায় না। এই আবুল হোসেন সাহেবের একটা লেখা আছে 50 বছরের রাজনীতি 50 বছর, ওই বইটা পড়ছিলাম, ওই বইটা আবুল মনসুর আহমেদ, সেখানে বলছে যে এই সত্য কথাটা, মিথ্যা কথাটা সহজে প্রচার করা যায় এবং ইস্টাবলিশ করা যায়, সত্য কথাটা সহজে প্রচারও করা যায় না, ইস্টাবলিশও করা যায় না। এখন মানুষ তো এবার ভোট দিতে পারে নাই, তবে একটা জিনিস প্রমাণ হয়েছে নির্বাচনে, এই নির্বাচনে বিএনপির 2টা লাভ হয়েছে। একটা লাভ হইলো যে বিএনপি প্রমাণ করলো যে নির্বাচনে গেলে, দলীয় সরকারের অধীনে নির্বাচনে গেলে নির্বাচনের অবস্থাটা কি হয়। আরেকটা যে হলো যে বিএনপিকে সবসময় জামাত বলে একটা ওভারল্যাপিং করার চেষ্টা করা হয়, কিন্তু এবার দেখা গেল বড় বড় মুক্তিযোদ্ধা যারা সম্মুখ ফ্রন্টে মুক্তিযুদ্ধ করছে তারাও কিন্তু এবার বিএনপির সাথে আসছে। জামাতে কোনো ভোট বেড়েছে, তাতে কোনো ভোটের আগে রাজপথে কোনো আন্দোলন সৃষ্টি হয়েছে, আন্দোলন অর্থে আমি মানে একটা কোনো আলোড়ন সৃষ্টি হয়েছে, মানে এদেরকে সামনে এনে কি লাভ হয়েছে? কথাটা শেষ করি। এটা আলোড়নটা অনেক দেশে এটা হয় না, আবার যখন হয় তা হওয়ার মতোই হয়।
এখানে সরকার যদি একটা দেশকে কারাগার বানায় যদি সেখানে রাজত্ব চালায়, তখন তো সরকার যেভাবে খুশি সেভাবেই করতে পারে। এখন তো রাজনীতিবিদ্যার রাজনীতিটা নাই, রাজনীতিটা চলে গেছে প্রশাসনের হাতে। প্রশাসনের কাছে মামলা দেওয়ার ক্ষমতা আছে, মিথ্যা মামলা দেওয়ার ক্ষমতা আছে, সাজা দেওয়ার ক্ষমতা আছে, বাড়িঘর ছাড়া করার ক্ষমতা আছে। সব ক্ষমতার মূলে এখন হলো প্রশাসন। একটা বিরতিতে যাই অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, এরপরে যখন আপনার কাছে আসবো আমি আসলে জানতে চাইবো যে কথাটা প্রধানমন্ত্রীও বারবার বলেছেন, এই মনোনয়ন বাণিজ্যের কথা, জামায়াতে ইসলামীকে রাখবার কথা, সেগুলো আপনাদের ক্ষতিগ্রস্ত করেছে কিনা? আপনি বলছিলেন সত্য কথা যায় না বলা সহজে, আপনি তো মনোনয়ন বাণিজ্যের শিকার নিজেকেও আপনি দাবি করেছেন নির্বাচনের আগে, সেই প্রসঙ্গেও যদি আপনি বলতে চান সেটাও শুনবো। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি। এস এম কামাল হোসেন আপনার কাছে। ফিরে এলাম রাজকাহনে। এস এম কামাল হোসেন, আমি জানি যে আপনি স্থানীয় নির্বাচন এবং সংসদ নির্বাচন পরিচালনার সঙ্গেও, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার সঙ্গেও আপনি আপনার এলাকায় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার যে অভিযোগ করলেন সেটাই কিন্তু মূল অভিযোগ বিএনপির ঐক্যফ্রন্টের, যে প্রশাসনিক নির্বাচন করে দিয়েছে, আগের রাতেই নির্বাচন হয়ে গেছে। তো এরকম নির্বাচন হলে বিএনপি আর কেন ভোটে আসবে? আমি আপনার একটু বলি আর কি, যে নির্বাচনে হ্যাঁ ত্রুটি হয়েছে, নির্বাচন যে 100% ফ্রি ফেয়ার হয়েছে এটা আমি বলি না, কিন্তু সব দলের অংশগ্রহণ হয়েছে। নির্বাচনে যে বিএনপির অনেকে ভোট দিতে পারছে এটা আমি বলি না, কিন্তু এর জন্য দায়ী কে? আজকে বিএনপির নেতৃত্ব কোথাও একটি জনসভা করেছেন? বিএনপি আজকে মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীর একজনের জীবনের নিরাপত্তার বিষয় যদি কোনো শঙ্কা থাকে সে হচ্ছে শেখ হাসিনা। সেই শেখ হাসিনা বাই রোডে টুঙ্গিপাড়া গিয়েছে, সেই শেখ হাসিনা বাই রোডে ফরিদপুর হয়ে রাজবাড়ী মানিকগঞ্জে সাভার হয়ে ঢাকায় এসেছেন, সেই শেখ হাসিনা সিলেট গিয়েছেন, সেই শেখ হাসিনা নর্থ বেঙ্গলে গিয়েছেন। এবং তার শেখ হাসিনা তো 2 বছর ধরে ভোট চাইতে পেরেছেন। আমি নির্বাচনের সময় প্রধানমন্ত্রী হিসেবেও তিনি নানা জায়গায় গেছেন, তখন আবার দলীয় জনসভাও করতে পেরেছেন। জি, আজকে আমরা নির্বাচনটা করছি, কিন্তু বিএনপি তো আদালতে ঘুরতে না 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 বিএনপি, আপনি যখন নির্বাচনটা শুরু হয়েছে বিএনপির ঐক্যফ্রন্টের নেতা আরেকটা জিনিস আপনি দেখেন, মানুষ আওয়ামী লীগ একটি ইস্তেহার ঘোষণা করেছে 2008 সালে যখন দিন বদলের সনদ ঘোষণা করে, একটা 2014 সালে উন্নয়ন সমৃদ্ধি শান্তির লক্ষ্যে ইস্তেহার ঘোষণা করে, এবং 2018 সালে আওয়ামী লীগের পক্ষ থেকে 2100 সালকে সামনে রেখে একটি ইস্তেহার ঘোষণা করে। আমি ডিটেলসটা গেলাম না, কিন্তু বিএনপির মানুষের কাছে কি দিয়েছেন? কামাল হোসেন এর নেতৃত্বে একটি ইস্তেহার দিয়েছেন, আর একটা আবার মির্জা ফখরুল সাহেব বিএনপির পক্ষ থেকে বীরযোদ্ধের পক্ষ থেকে একটা ইস্তেহার দিয়েছেন। মানুষ কি মনে করবে যে তাদের আগামী দিনে ক্ষমতায় গেলে তাদের কর্মসূচি কি? আগামী দিনে ক্ষমতায় গেলে তারা এই দেশের মানুষের জন্য কি করবে? মানুষ একটা জিনিস বুঝেছে, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হবে, বাংলাদেশ আবার সন্ত্রাস জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত হবে, দুর্নীতিবাজদের রাষ্ট্রে পরিণত হবে, এবং খুনের রাষ্ট্রে পরিণত হবে, বাংলাদেশ বিশ্বের অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। যার ফলে মানুষ মনে করে বিএনপিকে না বলেছেন ডিউ টু তারেক রহমান। এবং আপনি দেখেন আজকে আমার ফিরোজ ভাই বলতেছিল যে 1 মিনিট 1 সেকেন্ড ভিতরে বিএনপির সামনে কামাল হোসেনরা, মাঝখানে বিএনপি, পিছনে জামাত। এবং আপনি যেটা বলতেছিলেন তৈমুর ভাইয়ের জিজ্ঞেসেন, আমি তৈমুর ভাই হয়তো স্বীকার করবেন না, রাজনীতি করে অগোছালো দলকে আরেকটু ছাড় দেওয়া যেত না? এরকম অগোছালো দলকে এত গ্রেফতার করা কেন, এত গায়েবী মামলা কেন? আপনি দেখেন বিএনপির কর্মীরাই ক্ষোভ প্রকাশ করেছে, কারণ জামাতের 25 জনকে মনোনয়ন দিয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি, পত্রপত্রিকা এসেছে যে তারেক জিয়া এবং জামাতের ব্যারিস্টার রাজ্জাক সাহেব বসে আইএসের মাধ্যমে টাকা নিয়ে এই 25 জন লোককে মনোনয়ন দিয়েছে। যার ফলে বাংলাদেশের মানুষ মনে করছে আজকে বিএনপি জামাতের প্রার্থীর প্যাটে ঢুকে গেছে। আপনি কারে মনোনয়ন দিয়েছে? দেলোয়ার হোসেন সাঈদীর ছেলেকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, এটা আপনি কিভাবে দেখেন? এই যে প্রধানমন্ত্রীও তার বক্তব্যে, প্রধানমন্ত্রীও অনেকবারই এই মনোনয়ন বাণিজ্যের প্রসঙ্গ তুলেছেন, অনেকবার বলেছেন জামাতকে প্রত্যাখ্যান করেছে তরুণ ভোটাররা, সেগুলোর এবং তাদের মানে কোনো দিক নির্দেশনা না থাকায় সেটারই জবাব ভোটাররা দিয়েছেন নৌকা মার্কায় ভোট দিয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এটা একরকমের মানে 30শে ডিসেম্বরের নির্বাচনটা যেরকম হয়েছে একটা গিলটি কনসিয়েন্স থেকে, একটা অপরাধ বোধ থেকে এই ব্যাখ্যাগুলো আসছে। না অপরাধ, আপনি এই যে এইখানে দৃষ্টান্ত তৈমুর আলী খন্দকার, তৈমুর আলম খন্দকার, তৈমুর আলম খন্দকার, মানে তার মতো নিবেদিত সংগঠক তো নাই বিএনপিতে। সে পাইছে, আলাল সাহেব মনোনয়ন পাইছে, আপনার শামসুজ্জামান দুদু মনোনয়ন পাইছে। যারা টকশোতে বিএনপির পক্ষে, তারেক জিয়ার পক্ষে, বেগম খালেদা জিয়ার পক্ষে কি করছে, মুখে ফেনা তুলে দিচ্ছে প্রশংসা করতে করতে, সেই লোকগুলো কার কাছে হারিয়ে মনোনয়ন পায়নি? টাকাওয়ালার কাছে।
তাহলে কি আপনি সাধারণ মানুষ ধরে নেবে না যে টাকাওয়ালার কাছে আজকে বিএনপি এই নির্বাচনটা তারেক রহমান আসছে নির্বাচন বাণিজ্য করার জন্য, মনোনয়ন বাণিজ্য করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তৈমুর ভাই একটা কথা বলছে, আমি ওনার সাথে একমত, যেখানে বিএনপির দুইটা লাভ হয়েছে। একটা হচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় না, তৈমুর ভাইরা যেটা চাইছে সেইটা তারেক রহমান ওইটা প্রমাণ করার চেষ্টা করছে। মানে মনোনয়ন বাণিজ্য করে নির্বাচনে কর্মীদের মাঠে নামার দরকার নাই, আওয়ামী লীগ জিতুক, দায়িত্ব আওয়ামী লীগের পারস্য, যে মানে কি দলীয় সরকারদের নির্বাচন হবে না। আমরা তো চাইছি যে বিএনপি নির্বাচনে প্রতিযোগিতামূলক নির্বাচন হোক, বিএনপি ভোট দিক। কিন্তু যে কাজী ফিরোজ রশীদ এমপি কিন্তু বিএনপি নির্বাচনে, এই নির্বাচনে এসে আসলে কি পাবে? আপনাদের কথা যদি ধরে নেই যে হ্যাঁ বিএনপিরই অগোছালো অবস্থা, আপনি বলছিলেন যে নির্বাচন কোনো খামখেয়ালির বিষয় না, তারা খামখেয়ালি হিসেবে নির্বাচন নিয়েছে। এক সেকেন্ড একটা কথা বলবো ফিরোজ ভাই, শুনেন, নির্বাচন হচ্ছে দলকে সুসংগঠিত করার একটি মাধ্যম। ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ফিরোজ ভাইরা জানে, তখন ফিরোজ ভাই আওয়ামী লীগ করত, যুবলীগের নেতা ছিল, তখন জানে জিয়াউর রহমান নির্বাচন সুষ্ঠু করবে না, ভোট মিডিয়া দিয়ে ভোট নিয়ে যাবে। তারপর আওয়ামী লীগ দলকে সুসংগঠিত করার জন্য নির্বাচন করেছিল, ৩৯ সাল পেয়েছিল। কিন্তু হ্যাঁ ২১ বছর তো আওয়ামী লীগকেও তখন ওয়েট করতে হয়েছে আসলে তার সুসময়ে ফিরে আসবার জন্য, ক্ষমতায় আবার যেতে। আমি কাজী ফিরোজ রশীদ এমপি আপনার কাছে আসলে জানতে চাই, কিন্তু বিএনপির এখন তাহলে নির্বাচনে এসে লাভটা কি? নির্বাচন হচ্ছে একটা চ্যালেঞ্জ, দলকে সুসংগঠিত করা, দলের নেতা কর্মীদের সংঘবদ্ধ করা, এবং আগামী দিনে আমি কি করতে চাই এটা জাতির সামনে তুলে ধরার একটা হচ্ছে নির্বাচন মাধ্যম। সব নির্বাচনে সবাই ক্ষমতা আসবে এটা কোনো কথা না, খুব বড় ঝুঁকি না? মানে জাতীয় সংসদ নির্বাচনে সকলের নজরের মধ্যে বিএনপি বেরোতে পারলো না। পারলো না, বিএনপি ইচ্ছে করে বেরোলো না। আপনি দেখেন প্রথম 14 সালে কি করলো, আমরা তত্ত্বাবধায়ক ছাড়া এই সরকারের অধীনে কোনো নির্বাচন যাবো না। এত বলা হলে তোমাদের মন্ত্রী দেবো, এইটা দেবো, সেইটা দেবো কথা বললো, উনি বললো কিন্তু আমি এক কথা রাখলো। আসলো নির্বাচনে বললো যে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচনে 153 জনকে জয়লাভ করে ক্ষমতা বসছে, ভালো কথা। 5 বছর চললো, এবং এই 5 বছর ডেভেলপমেন্ট হয়েছে, অতীতে কোনো সরকার আমলে এত ডেভেলপমেন্ট হয় নাই। আওয়ামী লীগ দেখাই দিল যে ওই ভোটের পরে আমরা কিভাবে একটা সরকার চালাতে হয়। সেই কারিশমা তো ছিল, ওনাদের বোঝা উচিত ছিল যে আমরা প্রতিপক্ষ যারা প্লেয়ার, যারা খেলতেছে, ক্যাপ্টেন তাকে কোথায় দিয়ে কীভাবে খেলতেছে তার গতিবিধি লক্ষ্য রাখা উচিত ছিল। ওনারা এত হালকাভাবে নিল, নেওয়ার পরে এরপরে হইল আপনি যেটা বলছেন, খালেদা জিয়া জেলে গেলেন, জেলে যাওয়ার পরে এত হালকাভাবে নিছে, মনে হলো যে খালেদা জিকে বিকেল বেলায় বের করে নিয়ে আসবে। হ্যাঁ আসতেছে, মানে আপনি যান আমরা আসতেছি কইয়া ওনার একটা দিল না, বেলমন্ট কোথাও দেয় নাই, প্লাস একটা নীল কাগজে ডিভিশন একটা দরখাস্ত করে নাই। পরে হিসাব বলে তো আমরা তো দরখাস্ত দিই নাই, ওরা কিন্তু ডিভিশন দেবে না, এই তাড়াহুড়ো শুরু হয়ে গেল। তো এই যে বিএনপির একঝাঁক উকিল শুধুমাত্র মিডিয়ার সামনে কার আগে কে যাবে এই নিয়ে ধস্তাধস্তি মারামারি, এইটি ওনাদের সময় চলে গেল। আমি বলি এই বেরোনা ইলেকশনে এবার বলছে যে আমরা তত্ত্বাবধায়ক ছাড়া যাবো না, খালেদা জিকে ছাড়া যাবো, বলতে 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 শেষ বলে এই সরকারের অধীনে চটকে চলে আসলো। এটা একটা বড় পরাজয় হলো যে ওনাদের কথা থেকে ওনারা সরে আসলো না। কিন্তু ওনারা তো বলছেন ওনারা প্রধানমন্ত্রীর আশ্বাসে বিশ্বাস করেছিলেন, তাদের ভাষায় প্রধানমন্ত্রী নাকি বলেছিলেন যে এরপর থেকে আর গ্রেফতার হবে না, যদিও সেই আশ্বাস প্রধানমন্ত্রী দিয়েছিলেন কিনা তা প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শুনি নাই। তো আগের সব মামলায় ওনাদের জানা উচিত ছিল, এত ফাঁকযোগ রেখে ওনারা ওখানে যায় কেন কথা বলতে? বোঝা উচিত ছিল যে প্রধানমন্ত্রী 3 বার প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, উনি অত্যন্ত বিচক্ষণ প্লেয়ার, খেলোয়াড় রাজনীতিতে। তা ওনার সাথে কথা বলতে একটা হিসাব নিকাশ করতে হবে না? উনি কইলার পিঠে গিয়ে খুশি হয়ে বলে যে আমরা খুশি হয়েছি, ওনার কথাবার্তা আমরা সন্তুষ্ট। তো সন্তুষ্ট কি নিয়ে আপনি বলছেন যে এখন যে হবে না, আগের যে মামলা আছে তার তো গ্রেপ্তার করতে পারবো না, সেই কথা কয় নাই। এ তো সব আগের মামলা। আমি দেখছি আমার এলাকায় একজনকে আমি গ্রেপ্তার হইতে দেয়নি, কোতোয়ালি সূত্রপুরে। আপনাদেরকে কি প্রধানমন্ত্রী আগে বলেছিলেন যে বিএনপির এই দশা হলে আপনাদেরকে হয়তো মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পরেও সরকারের বদলে বিরোধী দলে চলে যেতে হবে? এইটা আমাদের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রী এখানে কোনো কিছু নাই। আমরা দলীয় সিদ্ধান্ত নিয়েছি প্রথম থেকেই যে আমরা এবার আমাদের দলে যখন বসলাম রসের নেতৃত্বে এসে সাহেব তখন সিঙ্গাপুরে, যে আমরা কিভাবে করবো, তখন প্রথমে রসের বললো যে আমি এবার অপোজিশনে থাকবো। তো আমাদের মধ্যে কেউ কেউ বলছিল যে আমরা সরকার থাকলে অসুবিধা কি, কারণ সরকার থাকলে আমাদের 22 জন নিয়ে সরকার থাকতে হবে, 22 জনকে মন্ত্রী বানাতে হবে। ওই 3 জন 4 জন মন্ত্রী হবা আর কজন অপোজিশন, এটি কেউ মানে না। হয় পুরা সরকার থাকবা, নাহলে পুরা বিরোধী দল। অর্থাৎ আমি সমর্থন করছি যে আমরা বিরোধী দল থাকবো, এবং সেইটাই স্যার মেনে নিয়েছেন। উনি বলছেন যে আমরা বিরোধী দল থাকবো।
কিন্তু আমরা চাচ্ছি আপনারা কি? বিরোধী দল আওয়ামী লীগ সরকারে এই রাজনৈতিক পরিস্থিতিটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা বিএনপি বিহীন, সেই প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে আসবো। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, আমি আর সেই প্রশ্নগুলো নাই বা করলাম। এবং প্রশ্ন উত্তর দিতে হবে এবং সময়টা ওরকমই দিতে হবে। প্রথম কথাটা হলো যে জামাত ও একটা রাজনৈতিক দল যারা ইসলামের কথা বলে। এটা এই ধরনের অনেক দলই আছে যারা ইসলাম ভিত্তিক, কিন্তু জামাতের ব্যাপারে আমার বিষয়টা একদম পরিষ্কার যে স্বাধীনতা নিয়ে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না। স্বাধীনতার প্রশ্নে জামাতকে একটা ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যাটা না দেওয়া পর্যন্ত জামাতকে নিয়ে রাজনীতি করাটা, এটা বিএনপির জন্য হোক আর যার জন্য হোক, সেখানে একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু পাশাপাশি একটা প্রশ্ন থেকে যায় যে আমি মনে করি, যতটুকু আমার রিডিং, যে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে জামাত সেফ সাইডে আছে। কারণ আওয়ামী লীগ সব করলো, যা বললো সব করলো, কিন্তু জামাতকে তো আজ পর্যন্ত নিষিদ্ধ করলো না। কি আইনে প্রসেস করতেছে, কি প্রসেস করতেছে, এই প্রসেসের মধ্যে থাকবে। কারণ জামাতের ওই বিরুদ্ধে তারা আইনগতভাবে তা নিষিদ্ধ করে না। যতক্ষণ পর্যন্ত তারা নিষিদ্ধ না করে ততদিন পর্যন্ত জামাতের একটা অধিকার থাকে রাজনীতি করার। এবং তখন বিএনপিকে স্পেসটা করে দিতে হয়। আমি কথাটা শেষ করি। বিএনপি কিন্তু এই আরো অনেক দল আছে না, যে হুজি বা আনসারুল্লাহ বাংলা টিম, তাদের সাথে কিন্তু কোনো ঐক্য করে নাই। কেন ঐক্য করে নাই? তারা নিষিদ্ধ দল। জামাত কিন্তু নিষিদ্ধ দল এখন পর্যন্ত সরকার করে নাই। যাই হোক, এটা বিএনপি আরো ব্যাখ্যা দেবে। হ্যাঁ, এখন প্রশ্নটা হলো, আমি কথাটা শেষ করি। আর মনোনয়ন বাণিজ্যের বিষয়টাতে আমার দর্শকও খুব আগ্রহী আপনার কাছ থেকে শুনতে। কথাটা শেষ না করতে দিলে কেমন হবে? কামাল ভাই যে সময় দিলেন, যে সময় দিলেন, সময়টা তো আমাকে দিতে হবে। তবে এখন যে কামাল ভাই যে কথাগুলি বলছেন, যেটা সেইটা প্রধানমন্ত্রী যে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, সেই কথাগুলিরই তিনি পুনরাবৃত্তি করলেন। এখন ওনার রাজনীতি যেটা, সেটা উনি ঠিকই করছেন। কিন্তু এই ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে, বক্তব্য হলো যে বিএনপি যারা শীর্ষস্থানীয় নেতা, তাদেরকে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিতে হবে যে কেন সংলাপে প্রধানমন্ত্রীর সাথে কি কথা হলো, প্রধানমন্ত্রী কি পরিমাণ কথা রাখলেন, এবং বিএনপি কি অবস্থাতে নির্বাচনে গেল, কেন এই রেজাল্ট হইল, বা বিএনপি কি প্রিপারেশনে ছিল, বা ডক্টর কামাল হোসেন সাহেব যেমন বলছে কেন্দ্র পাহারা দিতে। ডক্টর কামাল হোসেন সাহেব নিজেই তো কেন্দ্র থেকে পাহারা দেন। উনি যদি সারাদিন বসে থাকতো, আমরাও গিয়ে বসতাম। অনেক মানে একজন নেতা যদি বসতেন, আপনারাও গিয়ে বসতেন। হ্যাঁ, সেটা একটা আন্দোলন হতে পারতো। এর অর্থ এই না যে বিএনপিকে আওয়ামী লীগ এখন যেই নজরে দেখে যে বিএনপি একদম পচে গেছে, বা ফিরোজ ভাইয়ের যেটা মনে করে, সেটা মনে করার কোনো কারণ নাই। বিএনপি যে নির্বাচনটা করছে এবার, যদি প্রচার প্রপাগান্ডার কথা বলেন, তবে এই দেশের নেত্রী হলো দুইজন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী। জাগো দেখলে ওই ট্রেন স্টেশনে 5,000 লোক হয়। দেশে বাংলাদেশে অনেক বড় বড় নেতা বড় বড় দল করতে চাইছে, কিন্তু নেতৃত্ব এমন একটা প্রশ্ন যেটা ইনহেরিটেন্স, একটা শিকড় লাগে। সেই হিসাবে এই দুজনেই কিন্তু নেতা। তো একজন হইল জেলখানায় ঢুকলো হইল এক মামলা নিয়ে, এরপরে সিরিজ মামলা তার বিরুদ্ধে আসতে থাকলো। দুইটা মামলায় বিএনপি নির্বাচনে এলো, আমরা যথেষ্ট খালেদা জিয়ার পোস্টারও রাস্তায় দেখলাম না। আমি আপনার কাছেই আসি, আপনাকে শেষ করতে দিব। আমি একটা বিরতিতে যেতে হবে, আপনার কাছে ফিরছি, আপনার কাছে ফিরছি। যেটা বোঝা যায়, আলোচনায় বোঝা যায় যে বিএনপি ওটা হারিয়ে গেছে। বিএনপি পথ হারাবে না যদি বিএনপি আপন করতে পারে। শুনতে চাই, আমি একটা বিরতির পর আপনার কাছে পারে, তবে বিএনপি পথ হারাবে না। আপনার কাছে ফিরবো, একটা বিরতি। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনি বলতে শুরু করেছিলেন, জামায়াতের বিষয় বলেছেন, আমি মনোনয়ন বাণিজ্যের বিষয়ে আপনার কাছে জানতে চাই। সেটা তো বিষয় যে এই অভিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীও করছেন। তা আই ডু বিলিভ ইট যে আমার দল মনোনয়ন বাণিজ্য করে নাই। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী 6-7টা যেই অভিযোগ নির্বাচনে বিএনপিকে হারার পিছনে, ঐক্যফ্রন্টে হারার পিছনে যে কয়েকটা বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যের একটা জবাব বিএনপিকে দিতে হবে। কারণ প্রধানমন্ত্রীর বক্তব্যটা উনি রাজনৈতিকভাবেই দিচ্ছেন, দেশের প্রধানমন্ত্রী হিসাবে এবং দলীয় প্রধান হিসাবে, এবং বিএনপিকেও তাকে এই যুক্তি সহকারে খণ্ডাতে হবে। তিনি আওয়ামী লীগ কয়েকটা পয়েন্ট দিছে, যে 14-15টা, যে এই কারণে তারা জয়লাভ করছে।
এটারও বক্তব্য খণ্ডাইতে হবে বিএনপিকে, এটাকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আরেকটা বিষয় হলো যে কথাটা বলতেছিলাম, যে বিএনপি যে প্রতিকূল অবস্থার মধ্যে নির্বাচন করছে, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ তো সেই অবস্থার মধ্যে ছিল না। বিএনপির চেয়ারপারসন অবস্থা কি আপনারা জানেন? এই ডেইলি স্টার পত্রিকায় একটা নিউজ আসছে, এরপরে সিরিজ আকারে মানব জমিন আসছে, কয়েকটা পত্রিকা আসছে, যে একটা ভিক্ষুক ভিক্ষা করে, তার দুইটা হাতই চিকন, নাম হলো তারা মিয়া, সুনামগঞ্জ বাড়ি, আপনাদের মিডিয়া তো সবকিছু লক্ষ্য করেন, সেও এই মামলা থেকে, তার নামেও পুলিশের উপর আক্রমণের মামলা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসামি করা হয়েছে। সেগুলো নিয়মিত সংবাদ মাধ্যমে আসছে। পোস্টার যে লাগাইতে গেছে, যে পোস্টার লাগাইতে গেছে তাকে গ্রেফতার করছে। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, পোস্টার যারা ছাপাইতে গেছে তাকে গ্রেফতার করছে। সেখানে মানুষের নির্বাচন। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আপনি যখন বারবার আপনার নেত্রীর জেলে থাকবার কথা বলছেন, তার অভাবটার কথা বলছেন, তখন আমার প্রশ্ন যে এমনকি নির্বাচনে, এই নির্বাচন যে আপনারা খালেদা জিয়ার মুক্তির জন্য নির্বাচন, সেটিও তো পরিষ্কার করে কোনোদিন আমরা ডক্টর কামাল হোসেনের মুখ থেকে, ঐক্যফ্রন্টের মুখ থেকে শুনলাম না, তাদের ইশতেহারেও থাকলো না। এটা কামাল হোসেনকে জবাব দিতে হবে, ডক্টর কামাল সাহেবকে এই বিষয়গুলি জবাব দিতে হবে। যদি আমরা বিএনপি করি, বিএনপিকে আমরা অবস্থান নিতে পারি, সেটা হলো আমি আপনার বলি যে আপনি মনোনয়ন বাণিজ্য প্রসঙ্গে কোনো মন্তব্য করলেন না। বিএনপির বিষয়টা আপনি শুনেন, যে মেহেদী হাসান, আতিকুল ইসলাম অনেকেই বলছেন যে 30 তারিখের পরে আপনার সব জানানোর কথা ছিল। না, আমি জানাবো। জি, আমি আগে আমার দলীয়, আমি ওই দিনই বলছি যে আমি আগে দলীয় হ্যাঁ। ফোরামে বলবো, দলীয় ফোরামে বলে আমি আপনার কথাটা বলবো। এখন প্রশ্ন হলো, বিএনপি যদি এইবার নির্বাচনে যদি 3টা গ্রুপ করতে পারে, যে কারা নির্বাচনটা করছে এবং যারা নির্বাচনটা করে নাই এবং যারা নির্বাচনে বিরোধিতা করছে বিএনপিতে থেকে, এগুলি যদি চিহ্নিত করতে পারে, তো বিএনপি স্বর্ণযুগে প্রবেশ করবে ইনশাল্লাহ। এখন মাঠে ময়দানে যারা আছে, যারা কাজ করতে পারে, সেই লোকগুলি তো অগ্রাধিকার পাওয়া উচিত দলের মধ্যে, দলীয় কার্যক্রমে। সেখানে এখন দেখেন যে সবকিছুর পরে সত্য বলতে একটা কথা থাকতে হবে, সত্য বলতে একটা কথা থাকতে হবে। বিএনপি যে অবস্থানে থেকে নির্বাচনটা করছে, বিএনপির এমন কোনো নেতা নাই যে কথাটা আর কি সংলাপের মধ্যে উঠছিল, মাননীয় প্রধানমন্ত্রী নাকি জিজ্ঞাসা করছেন যে লিস্ট দেন যে কার কার বিরুদ্ধে মামলা আছে। তখন 1000টা মামলা লিস্ট দেওয়া হয়েছে। এই 1000 মামলা তো সাফিসিয়েন্ট না। আমি যদি থাকতাম তখন মাননীয় প্রধানমন্ত্রীকে বিনয়ের সহিত বলতাম যে আপনি কলিং বেল টিপেন, কলিং বেল টিপলে তো আপনি আইজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে বিএনপির কার কার নামে মামলাটা দেওয়া হয়নি। বিএনপি করে, বিএনপি তার ফ্যামিলিতে যোগাযোগ আছে, বিএনপিকে সমর্থন করতে পারে, বিএনপির পক্ষে ভোট দিতে পারে, এরকম কোনো ব্যক্তি নাই যারা মামলার মধ্যে জড়িত না হচ্ছে। আমি কাজী ফিরোজ হোসেন, আপনি এই আপনার চেয়ারটাতে বসে এর আগের পর্বে মোফাজ্জল করিম সাহেব বলছিলেন যে আসলে কিছু মামলা উঠিয়ে নিয়ে সরকার একটা স্পেস তৈরি করতে পারে কিনা। না, এটা আমি একটা কথা বলি, যে উনি যে বলছে যে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা, আমাদের ইলেকশনদের নাই। 91 সালের কথা আমি একটু বলতে চাই। আমরা ছিলাম সবার স্বৈরাচার, আওয়ামী লীগ, বিএনপি, আপনারা দেশবাসী, সাংবাদিক, বুদ্ধিজীবী, এমন কেউ নাই গাছের পাতা ছাড়া আমাদের পক্ষে কেউ ছিল না। জনগণ ছিল 35টা আসন পেল। যাই হোক না, ওই তো জনগণ, না সেইটাই। তখন আমার নেতা জেলে, আমরা সব জেলে, পোস্টাল দিতে নাই, লিফলেট লাগিয়ে দিতে নাই, ক্যানভাস করতে নাই। মাহমুদুল হাসান ওনার নিচে, মধুর সাহেব ওনাদের ওখানে আছে, শাহ মজ্জেম আছে। আপনারা জিজ্ঞেস করেন কেন? আমাদের টিম নিয়ে তো আপনারা সাজাইছেন, নতুন তো কিছু করতে পারেন নাই। মধুর সাহেব, শাহ মজ্জেম সাহেব ওনারা কি জেল থেকে ইলেক্টেড হয়েছে, কাজী জাফর জেল থেকে ইলেক্টেড হয়েছে। হ্যাঁ, তা মনে আছে। ওনারা কি তখন 91 নির্বাচনে চলে গেলেন না? তখন আপনাদের সাথে না, আমাদের সাথে, আমাদের থেকে, জাতীয় পার্টি থেকে জিতছে জেল থেকে। জেলের মধ্যে থেকে মধুর ভাই জিতলো, কাজী জাফর জিতলো, আপনি দেখেন এসব 5টা আসন জিতলো। অর্থাৎ আমাদেরকে ইলেকশন করতে দিচ্ছেন, কিন্তু জনগণ পক্ষে ছিল। আপনাদের পক্ষে জনগণ নাম না কেন? আরে ভাই রে, আপনাদের পক্ষে জনগণ নামে সেটাই করবেন। আমাদের কিন্তু যে আপনারা কোনো ইলেকশন করতে দেন না, হাত পা বাঁধতে বলছেন, আমাদের সেই ইলেকশন করো, আমরা করছি। আপনারা পারলেন না কোনো কিছু করতে, আপনারা এক সময় একটা কথা বলছেন তত্ত্বাবধায়ক ছাড়া যাবোই না। আবার দলীয় সরকার চট্ট ইলেকশন আসলেন, আসি বলি যে আমরা ফ্রন্ট করলাম, কি কামাল হোসেনের নেতৃত্বে একটা ফ্রন্ট করলাম। যে এই ফ্রন্ট করে বললেন কিন্তু জামাত আমাদের সাথে, কামাল হোসেন বল কোথায়? জামাতকে তো আমি দেখি না, কিন্তু সবাই দেখছে জামাত আছে। এটা কিনা যে বিএনপির একেবারে সর্বস্তরের নেতাকর্মীদের গ্রেফতার মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় পার্টিতে আপনারা শীর্ষ নেতারা জেলে ছিলেন, কর্মীরা হয়তো বাইরে ছিল না, কেউ কর্মী বাইরে ছিল না, সবাই দৌড়ের উপর ছিল, ওইভাবে ছিল না। জনগণ পক্ষে ছিল, ওনাদের পক্ষে জনগণ নামে নেই কেন? ওনারা এক এক সময় এক এক দিকের দিক ধারা,
কখনো বলছে যে আমরা 30 তারিখে বিপ্লব ঘটিয়ে দেবো, কখনো বলছে আমরা 30 তারিখে জনগণ এই রাষ্ট্রের মালিকানা ফেরত দেবো। জনগণ বলছে, রাষ্ট্রের মালিক জনগণ, আমাদের মালিকানা কি দলিল করে ফেরত দেবে? আমরা দলিল মালিক নেই এখন। নানান রকম কথাবার্তা শুনে হুঙ্কার দেশে, এই দেশে, সেই দেশে, আমরাই খুব সন্দেহ ছিলাম। আর বিএনপি তো বিএনপি ছিল না, বিএনপির সাথে অনেকগুলো দল, জামাত একদিকে আছে, আরেকদিকে আওয়ামী লীগের একটি গ্রুপ দীর্ঘদিন চুপচাপ থেকে তারা যে বিএনপির সামনে নেতৃত্ব নিয়ে নিয়েছে। বিএনপির মাঝে কিছু না। ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো স্যান্ডউইচের মতন অবস্থা, উনি একদিকে কয়, তার চেয়ে বেশি বলে মাহমুদুর রহমান না। এখন কেটা যে বিএনপির নেতা, সেইটা বিএনপির নেতা কর্মীরা বুঝতে পারে নাই, যার জন্য তারা সিরিয়াসলি নেয় নাই। নির্বাচন সিরিয়াস নিতে হবে। নির্বাচনে আপনাকে যখনই নামছেন, আপনি পায়ে হাঁটতে হবে, লোকজন নিয়ে হাঁটতে হবে। আপনি যদি অ্যারেস্ট চলে যাবেন, আপনি দেখাবেন যে আমি অ্যারেস্ট হয়ে গেলাম, ইলেকশন করতে পারলাম না, তা তো আপনারা করলেন না, নামলেন না, ঘরে বসে খালি বিবৃতি দিলেন, এটা তো হয় না। এস এম কামাল হোসেন, আমি যেটা বলতে চাই, দেখেন, নির্বাচন হচ্ছে কৌশল। জাতীয় সংসদ নির্বাচনকে আমি তো ক্ষমতায় যাওয়ার জন্য, আবার ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমার কৌশল নিতে হবে, সেই ক্ষেত্রে আমার কর্মসূচি ঘোষণা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করেছেন। মানুষকে স্বপ্ন, অতীত উনি স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। মাঝখানে স্বপ্ন দেখেছেন, বাস্তবায়ন করেছেন 2014 সালে, যে বাংলাদেশটা ধরেন ছিল একটা দুর্নীতিবাজদের বাংলা, সেই বাংলাদেশকে উনি বিশ্বের দরবারে মর্যাদাশীল বিশ্ব। বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনা যেটা বলে সেইটা করে, এবং 2018 সালের নির্বাচনকে সামনে রেখে উনি যে ইস্তেহার ঘোষণা করেছেন, মানুষ সেইটাকে গ্রহণ করেছে। বিএনপি তো এটাই বলছে যে বিএনপি সেজন্য ভেবেছিল যে নির্বাচনটা তাদের মন মতো হবে, সেটা হলো না। প্রধানমন্ত্রীর আশ্বাসে মন মতো নির্বাচন হলে তো আমি ক্ষমতা যেতে পারবো না। আমি তো নির্বাচন হবে নির্বাচন কমিশনের মন মতো, বিএনপির মন মতো বা আওয়ামী লীগের মন মতো নির্বাচন হবে না। নির্বাচন জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে। বিএনপি কি জনগণের কাছে ভোট চাইছে? বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। যারা একসময় বিএনপির সমর্থক ছিল, তারাও মনে করে এবার নৌকায় ভোট দিলে দেশের স্থিতিশীলতা থাকবে, এবং সেই লোকগুলো নৌকায় ভোট দিয়েছে, যার ফলে বিএনপির ভোটের সংখ্যা কমেছে। অসংখ্য ধন্যবাদ এস এম কামাল হোসেন, ধন্যবাদ কাজী ফিরোজ রশিদ এমপি, ধন্যবাদ অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আপাতত বিদায় রাজকাহন থেকে।